ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে লাইন এলিমেন্ট, এরিয়া এলিমেন্টগুলো কী দাঁড়ায়, সিলিন্ড্রিক্যাল পোলারে কী দাঁড়ায়, প্লেন পোলারে কী দাঁড়ায়। ঠিক আছে, তো এবার দেখা যাক যে ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনটা প্লেন পোলার কোঅর্ডিনেটে দেখতে কেমন হয়, কার্টেশিয়ানে কেমন দেখতে হয় আমরা সেটা দেখেছি। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। সাপোজ আমাদের সেই বহুল প্রচলিত ছবিটা আমরা আঁকতেই পারি। প্লেন পোলার কোঅর্ডিনেটে আমাদের কাছে লাঠি দুটো কী কী থাকে, অরিজিন একটা থাকে আমাদের, আর একটা থাকে আমাদের থিটা। আর কার্টেশিয়ানে যদি আমরা সেটাকে লিখতে যাই, একটা এক্স লাঠি একটা ওয়াই লাঠি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ঠিক আছে, তো সাপোজ একটা পি বিন্দুর কোঅর্ডিনেট বলা হলো। সাপোজ পি বিন্দুর কোঅর্ডিনেট কার্টেশিয়ানে এক্স ওয়াই, আর পোলারে সেটা আমরা প্রকাশ করি আর থিটা দিয়ে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের প্রতিবার যেটা হয়, লাইন যেখান দিয়ে টানি সেখানে পয়েন্টটা থাকে না। আচ্ছা চলো, তো এই হয়ে গেল আমাদের পি পয়েন্ট। ওকে, তো পি পয়েন্টের কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেটে আর থিটা, দিস ইজ আওয়ার থিটা। ওকে, আচ্ছা আর আর এর ডিরেকশন কোনটা, এইটা যদি আমাদের আর হয়, তাই না, এটা আমাদের আর ভেক্টর। আর ক্যাপটা হচ্ছে যেদিকে অ্যাডভান্স হচ্ছে, আর ভেক্টরটা যেদিকে অগ্রসর হচ্ছে সেই দিকেই আর ক্যাপ হবে। আর থিটা ক্যাপের ডিরেকশন আমাদের, এইটা আমাদের থিটা ক্যাপ। সেটা আমরা শিখেছিলাম, আমরা যখন প্লেন পোলার স্ফেরিক্যাল পোলার ডিটেলে আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম আগের চ্যাপ্টারগুলোতে, আগের ক্লাসগুলোতে। আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো আর ভেক্টরকে আমরা লিখতেই পারি আর আর ক্যাপ। তো আমরা বেসিক্যালি আলোচনা করছি কেন আবারও বলি, ভেলোসিটি অ্যাক্সেলারেশন সে আমি যে মানে ফিজিক্যালি বিষয়টার ব্যাখ্যা তো একই, কিন্তু সুবিধার্থে কোন রেফারেন্স ফ্রেম কখন ইউজ করব সেই অনুযায়ী এই লাঠিগুলোকে আমরা চুজ করি। ঠিক আছে, সেই জন্য সেই রেফারেন্স ফ্রেমে ভেলোসিটিকে দেখতে কেমন হয়, অ্যাক্সেলারেশনকে দেখতে কেমন হয়, জাস্ট সেইটুকুই, ফিজিক্যাল সিগনিফিক্যান্স একই। আচ্ছা, তাহলে আরটা কী ছিল, আর ছিল আমাদের পজিশন ভেক্টর। ঠিক আছে, এটা কি দিত, এটা আমাদের দিত গিভস দি ডিসপ্লেসমেন্ট ফ্রম অরিজিন ও বোথ ইন ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, তাই না। তো ভেলোসিটি কম্পোনেন্ট আমরা স্টার্ট করি। কার্টেশিয়ানে আমরা জানি ভেলোসিটি দেখতে কেমন হয়, এক্স অক্ষ বরাবর অগ্রসর হলে উইথ রেসপেক্ট টু টাইম আমরা ডেরিভেটিভ করে দিই না, ডিএক্স ডিটি। এইগুলো ডিএক্স ডিটি কখন লিখি বা শুধু এক্স বাই ডি কখন এগুলো বলার অপেক্ষা রাখে না, এগুলো তোমরা জানোই। আচ্ছা, এগুলো আমি যেগুলো 11-12 ক্লাসে যেগুলো প্লেলিস্টে পেয়ে যাবে সেখানে দেখবে এগুলো নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, যাদের একটু অসুবিধা হতে হবে তাদের। আচ্ছা, এবার তো প্লেন আমরা এবার দেখাবো চাইবো কি, মেনলি প্লেন পোলার কোঅর্ডিনেটে ভেলোসিটিটাকে দেখতে কেমন হয়। তো অবভিয়াসলি এইখানে যে ভেলোসিটিটা আসবে, সাপোজ মেন যে লাস্টে ভেলোসিটিটা আসবে তার অবভিয়াসলি একটা আর কম্পোনেন্ট থাকবে প্লাস একটা থিটা কম্পোনেন্ট থাকবে, তাই না। কারণ নর্মাল যে ভেলোসিটি থাকতো আমাদের কার্টেশিয়ানে তার একটা কি আই কম্পোনেন্ট অথবা এক্স ক্যাপ এবং জে অর ওয়াই ক্যাপ থাকতো, যদি 2 ডাইমেনশনালে নিতাম আমি। তো এইখানে ইউনিট ভেক্টর দুটো কোন কোন, একটা আর ক্যাপ থিটা ক্যাপ। তাহলে ভেলোসিটি কম্পোনেন্টের মধ্যেও আর ক্যাপের জন্য একটা কম্পোনেন্ট থাকবে ডিরেকশানে এবং থিটা ক্যাপের ডিরেকশানে একটা কম্পোনেন্ট থাকবে। তো সেটাই আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, তো একটুখানি লিখি, দি ভেলোসিটি ইজ দি ফার্স্ট ডেরিভেটিভ
অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম টি। এবার তুমি বলবে এইগুলো কী হচ্ছে, মানে আমি ভেলোসিটি এখানে শিখতে যাবো কোনো একটা ভেলোসিটি জেনে গেছি কার্টেশিয়ানে কেমন হয় সেটা দিয়ে ইউজ করবো কোনোভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে সাপোজ একটা সার্কুলার মোশন হলো, ঠিক আছে। এবার সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি যেটা আমরা পড়তাম, তো বৃত্তীয় গতিতে তো আমাদের ঘুরতে হবে, ঠিক আছে। শুধু এক্স লাঠি এবং ওয়াই লাঠি বরাবর শুধু এদিক ওদিক গেলে তো হবে না, বৃত্তীয় গতিতে তো আমাদের সার্কেল ওয়াইজ ঘুরতে হবে, এবং ঘুরতে গেলেই আমাদের চলে আসবে থিটা। এবার থিটা আসলে তখন আমরা কী করব, হয় আমাদের কার্টেশিয়ান থেকে তখন পোলারে ট্রান্সফর্ম নিতে হবে, না মেন কথা ট্রান্সফরমেশন তো তখন করতেই হবে, মানে থিটার গল্প তো চলেই আসবে, তাই না। তার মানে তখন আমাদের পোলার কোঅর্ডিনেট চলে আসছে, তার মানে সেক্ষেত্রে আমরা কীভাবে সেই জিনিসটা ব্যাখ্যা করব। তো সেই সব ক্ষেত্রে যেমন সার্কুলার মোশনের ক্ষেত্রে যে বিভিন্ন কিছু ঘটনা আছে, বিভিন্ন কিছু টার্ম বা ফিজিক্যাল টার্ম আমরা শিখবো, সেই জন্য আমাদের কিন্তু ভেলোসিটি বা যেগুলো আমরা শিখে এসেছি লাইন এলিমেন্ট হোক, এর এলিমেন্ট হোক, সেসবগুলো আমরা সেইখানে কাজে লাগবে। তো যেটা বললাম, এক একটা মোশনের ক্ষেত্রে বা এক একটা সিচুয়েশনের ক্ষেত্রে ব্যাখ্যা করার জন্যই কিন্তু এই বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে বিভিন্ন প্রপার্টিসগুলোকে আলোচনার আমরা করছি, ঠিক আছে। এমন না করে কোনো জাস্ট করেই যাচ্ছি, কোনো কাজ নেই, সেরকম কিন্তু কিছুই নয়। আচ্ছা, তো এটা ডেরিভেটিভ করব, তাহলে ভেলোসিটি ভি আমি যদি ভেক্টর নোটেশনেই দিচ্ছি ডি বাই ডিটি উইথ রেসপেক্ট টু টাইম, অবভিয়াসলি এইটার তোমাদের এখন বোঝানোর অপেক্ষা রাখে না। তো ডি বাই ডিটি আর আর ক্যাপ, ঠিক আছে। চলো নেক্সট পেজ। আচ্ছা, তো একটুখানি লিখে নিই, ভি ইকুয়ালস টু ডি বাই ডিটি আর আর ক্যাপ, ঠিক আছে। তো ফার্স্টে আমরা আর ক্যাপকে রেখে দিই, ডি আর ডিটি করলাম, আর ক্যাপকে রাখলাম, আর কে রাখলাম, ডি আর ক্যাপ ডিটি করলাম, ঠিক আছে। তাহলে ডি আর ডিটি আর ক্যাপ প্লাস এটাকে একটু খেলা করি, এটাকে একটা ভালো ফর্মে আনার জন্য, ঠিক আছে। এগুলো আমরা কেন করি, একটা ভালো ফর্মে আনার জন্য। আর ফিজিক্সের তো আমাদের কাছে এই সুবিধাটা আছে, এই পাওয়ারটা আছেই, যে কিছু একটা এরর হলো সেটাকে একটু নেগলেক্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স ছাড়া করা হয় না অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এটা ফানিভাবে ধরে নিই যে নেগলেক্ট করে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে অ্যাজিউম করে নিলাম, তাই না। এগুলো জিনিসগুলি বেশ ফানি লাগে, কিন্তু পিছনে ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। আচ্ছা, আর আর ক্যাপ, যারা আমরা একটু ফিজিক্সটা কম বুঝি তারা ঠিক ওই অবধি গিয়ে পৌঁছাতে পারি না, তাই না। কারণ এটা একটা হিউজ জায়গা, সবার পক্ষে সব সাবজেক্ট কখনোই পড়ানো সম্ভব নয়। আমি চেষ্টা করছি যে যেই বিষয়গুলো আমার একটু ভালো লাগে অথবা আমিও নিজেও শিখতে চাই এখনও, সেগুলো একটু কভার করার, ঠিক আছে। চলো এগুলো অন্য একটা ক্লাসে আমরা এসব নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, প্লাস আর এইটাকে আমরা লিখতে পারি থিটা ডট, না এটা আমাদের থিটা ডট। আচ্ছা, এবার আমরা দেখেছিলাম যখন প্লেন পোলার কোঅর্ডিনেট নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম যে ডি আর ক্যাপ বাই ডি থিটা, মানে আর ক্যাপের চেঞ্জটা কোন দিকে হচ্ছিল, সেটা হচ্ছিল অ্যাকচুয়ালি থিটা ক্যাপের দিকেই, সেই জন্য আমাদের এটা চলে এসেছিলো থিটা ক্যাপ, ঠিক আছে, মনে আছে তো। এবার দেখো তাহলে দুটো জিনিস চলে আসলো, কিন্তু আমাদের ভেলোসিটি ভেক্টরের মধ্যে আর ক্যাপ ডিরেকশানে একটা কম্পোনেন্ট চলে আসলো এবং থিটা ক্যাপ ডিরেকশানে একটা কম্পোনেন্ট চলে আসলো। তাহলে আমি এটাকে একটু এইভাবে যদি লিখতে চাই, ভি আর প্লাস ভি থিটা, ঠিক আছে। তাহলে আর ক্যাপ ডিরেকশানে ভেলোসিটির কম্পোনেন্ট কোনটা দাঁড়ালো, আর ক্যাপ ডিরেকশানে ভেলোসিটির কম্পোনেন্ট দাঁড়ালো আমাদের আর ডট, আর থিটা ক্যাপ ডিরেকশানে ভেলোসিটির কম্পোনেন্ট দাঁড়ালো আর থিটা ডট, ঠিক আছে। তার মানে ভি আর হচ্ছে আমাদের আর ডট আর ক্যাপ, তাই না। এইটাকে আমরা নাম দেবো, এটা আর মানে হচ্ছে যে যদি সার্কুলার মোশনের ক্ষেত্রে ধরি, ঠিক আছে, সাপোজ একটা সার্কুলার মোশন এই ক্ষেত্রে, তাহলে তোমাদের একটু মানে ইমাজিন করতে বিষয়টা সুবিধা হবে। এরকম ছবি আমরা আঁকি না, এরকম একটা ছবি আঁকি, এই লাঠিটা ঘুরে ঘুরে সার্কেলটা পুরো, তারপরে প্রপার্টিসগুলো দেখি। তো এই ক্ষেত্রে এটা ছিল আমাদের আর, ঠিক আছে। তো এই আর বরাবর এই ভেলোসিটিটা আছে আর ডটটা, তো এইটাকে আমরা একটা রেডিয়াস, না এটা, তো এটা আমরা বলে দেবো রেডিয়াল ভেলোসিটি। আমি খুবই সহজ টার্ম ইউজ করছি, কারো একটু ফানি লাগতে পারে, বাট জাস্ট বোধগম্য করার জন্য বিষয়টা, এমন কিছুই না। কারণ ফিজিক্সটা মধ্যে মজাটা খুঁজতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি। যদিও ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এখন কোয়ান্টাম হোক, স্ট্যাট হোক, সেগুলো তো তোমরা মজাটা একটু বেশি পাবে।
এটা অনেক পুরনো তো, তবুও আমার পার্সোনালি খুব ভালো লাগে ক্লাসিক্যাল মেকানিক্স। চলো, রেডিয়াল ভেলোসিটি, ঠিক আছে। তো রেডিয়াল ভেলোসিটিটা কি? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিউ টু, তার মানে চেঞ্জ ইন ম্যাগিন হয়ে গেল তো, ম্যাগনিটিউড অফ আর, তাই না? এই যে আর এর চেঞ্জ হয়েছে তো টাইমের রেসপেক্টে, যেখানে থিটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা আমাদের রেডিয়াল ভেলোসিটি কম্পোনেন্ট। আচ্ছা, আর ভি থিটাটা তাহলে আমাদের কি দাঁড়ালো? আর থিটা ডট থিটা ক্যাপ, এইটাকে আমরা বলে দেবো কি হচ্ছে, ট্রান্সভার্স অর ক্রস রেডিয়াল ভেলোসিটি, ঠিক আছে। ট্রান্সভার্স অর ক্রস রেডিয়াল ভেলোসিটি, এইটা কিসের জন্য হলো? এটা দেখো থিটার চেঞ্জ হলো না, তাহলে ডিউ টু চেঞ্জ ইন থিটা আর কনস্ট্যান্ট, ঠিক আছে। এইবার সাপোজ আমাদের থিটা ডট ইকোয়াস টু কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এবং আমরা সেটাকে ওমেগা ধরে নিলাম। তাহলে একটুখানি আমরা মনে করি, আমরা সার্কুলার মোশন আমরা পড়েছিলাম একটা জিনিস, তাহলে অ্যাকচুয়ালি ভি থিটার মানটা কী দাঁড়ায় দেখো তো, তাহলে আর ওমেগা এরকম দাঁড়ায় না? যদি মানটা নেই, থিটা মান নিতে গেলে থিটা কাপ থাকবে না, শুধু আর, তাহলে ওমেগা হলো। এটা আমরা একটা পড়েছিলাম না, এই যে ওমেগা আর সার্কুলার মোশনের ক্ষেত্রে, এটা আমাদের অতি পরিচিত একটা ইকুয়েশন, ঠিক আছে, ওমেগা আর। আমরা সার্কুলার মোশন শুরু করলেই প্রথমে এই জিনিসটা দিয়ে পড়া শুরু করি ভেলোসিটির ক্ষেত্রে, তাই না? তো সেই ফ্যামিলিয়ার রিলেশন কিন্তু সেই অন্য উপায়, অন্য রাস্তায় এখানে চলে আসলো, ঠিক আছে। তো যেটা বলছিলাম আমি, যে আমরা শুধু এমন নয় যে প্লেন পোলার কোঅর্ডিনেটে ভেলোসিটি বের করছি তো করছি, কেন করছি, কোনো উদ্দেশ্য নেই, সেরকম কিছুই না। উদ্দেশ্য বোঝা যাচ্ছে তো ধীরে ধীরে, কেন করবো? সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাদের কম্পোনেন্টগুলোকে জানার জন্য, তার মোশনটাকে ডেসক্রাইব করার জন্য, ঠিক আছে। তো এই গেল আমাদের ভেলোসিটি কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে আমরা আবার অ্যাক্সিলারেশনে আসি। অ্যাক্সিলারেশন, আচ্ছা চলো, কিছুই নাই, জাস্ট যদি ম্যাথমেটিক্যালি দেখতে যাই কিছু ক্যালকুলেশন আছে, এবং ফিজিক্যালি বুঝতে গেলে ক্যালকুলেশনের পরে আমাকে সেই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো আগে একটু ক্যালকুলেশন করে নিই আমরা। ম্যাথমেটিক্স, ফিজিক্স কি, এগুলো সবই তো একই, কিছুই তো না, কিছুই তো না। ওয়ার্ডটা একটু কেমন হয়ে গেল। আচ্ছা, যাই হোক, চলো তাহলে অ্যাক্সিলারেশন এ যদি ধরে নিই, এ কী করবো আমরা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ ভেলোসিটি হয়ে যাবে, তাহলে ডি ডিটি অফ আওয়ার ভি, তাই না? সো ডি ডিটি, ভি মানে আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। হ্যাঁ, সেই গুণের নিয়ম, যোগের নিয়ম, ডেরিভেটিভ করবো, একটাকে রাখবো আর একটাকে রাখবো না, এই সব। তো প্রথমে আর কে করলাম, তাহলে আর ডবল ডট হলো, আর ক্যাপ রয়ে গেল, ঠিক আছে। পরে আর ডটকে রেখে দিলাম, আর ক্যাপকে, ডি আর ক্যাপ ডিটি প্লাস, আমি আর এগুলো বলছি না, এগুলো আমি পরপর করছি তাহলে, হ্যাঁ। সো আর এখানে থিটা ডট, এই যে আর থিটা ডট সাপোজ রেখে দিলাম, আর থিটা ডটকে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে ডি থিটা ক্যাপ বাই ডিটি প্লাস থিটা ডটকে করলাম, সরি 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 সরি, সো প্রথমে এইটাকে আমাদের করা হয়ে গেল। এইবার আর থিটা ডটকে করলাম, আমরা ডবল ডট হলো, থিটা ক্যাপ পড়ে থাকলো, ঠিক আছে, প্লাস আর কে করলাম, থিটা ডট পড়ে থাকলো, থিটা ক্যাপ পড়ে থাকলো, ঠিক আছে। সো ইকুয়ালস টু আর ডবল ডট আর ক্যাপ প্লাস, এটাকে নিয়ে আবার একটু খেলা করবো, ডি আর ক্যাপ
ডি থিটা আমাদের একটু চেনা পরিচিত ফর্মে আনার জন্য, ঠিক আছে, ডিটি প্লাস আর ডট থিটা ডট ডট থিটা ডট থিটা ক্যাপ, এই পার্টটা লিখলাম, প্লাস আর থিটা ডবল ডট থিটা ক্যাপ এইটা লিখলাম, এবং এই পার্টটাকে নিয়ে আবার একটু খেলা করার মতো বিষয়টা হবে, আর থিটা ডট ডি থিটা ক্যাপ বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি। ব্যাস, তো আর ডবল ডট আর ক্যাপ প্লাস আর, আবার সেই জানা পরিচিত ফর্মে আমরা একটু আসবো, ঠিক আছে। সো এটা আমাদের আর ডট, হ্যাঁ, আচ্ছা এখান থেকে দেখা যাক ডি আর ক্যাপ বাই ডি থিটা, এটা আমাদের কি হতো, থিটা ক্যাপ হয়ে যেত না, আর ডি থিটা বাই ডিটি যদি করি তাহলে থিটা ডট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের আর ডট, এইটা আমাদের থিটা ক্যাপ, এইটা আমাদের ডি থিটা আর ডিটি করলে আসবে থিটা ডট, ঠিক আছে, প্লাস এখানে একটা আসবে আর ডট থিটা ডট থিটা ক্যাপ, ঠিক আছে। এইখান থেকে আর থিটা ডবল ডট থিটা ক্যাপ, এবার এখানটা দেখো থিটা ডি থিটা ডিটি করলে এখান থেকে আসবে আমাদের থিটা ডট, আর ডি থিটা ক্যাপ ডিটি করলে আমাদের আসতো মাইনাস, মনে আছে, মাইনাস আমাদের আর ক্যাপ আসতো, তাহলে এইখান থেকে একটা মাইনাস সাইন চলে আসলো, ঠিক আছে, এবং তাহলে আর আমাদের পড়ে থাকলো থিটা ডট হলে থিটা ডট স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, এবং এখান থেকে যে আর ক্যাপটা আসলো এই আর ক্যাপটা আবার পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এইবার দেখা যাক আর ডবল ডট আর ক্যাপ প্লাস এখান থেকে 2 আর ডট থিটা ক্যাপ প্লাস আর থিটা ডবল ডট থিটা ক্যাপ মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ। তাহলে এবার একটা কাজ করি, পাশাপাশি নিয়ে আসি আর ডবল ডট আর ক্যাপওয়ালার টার্মগুলোকে, এইটা এবং আছে এইটা, মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ প্লাস এইটা এবং এইটা আর থিটা ডবল ডট প্লাস 2 আর ডট থিটা ব্যাস চলে আসলো। তাহলে আমরা ফ্রেশ করে একটু লিখি কি আসলো, অ্যাক্সিলারেশন এ আসলো আর ডবল ডট, এটা একটু হিজিবিজি ক্যালকুলেশন বলে মনে হবে, কিন্তু হিজিবিজি না, জাস্ট একটু সামদা মাথায় ডটটা যেন কোনো জায়গায় লিখতে না ভুলে যাই, এই সবগুলো খেয়াল রাখলেই হয়ে যাবে, প্লাস আর থিটা ডবল ডট প্লাস 2 আর ডট থিটা ক্যাপ। তাহলে এ মানে আমরা লিখতে পারি এইটা আমাদের রেডিয়াল কম্পোনেন্ট একটা হয়ে গেল, আর এইটা আমাদের বলছি নামটা বলছি কি কম্পোনেন্ট, আচ্ছা মানে ওটা ডিসক্রাইব করবো তো সেই জন্য। তা মেন কথা দেখো, তাহলে দুটো আমাদের লাঠি ছিল, দুটো অ্যাক্সিস, সরি ফ্রেম অফ রেফারেন্স বলবো, অ্যাক্সিস বলবো না, ফ্রেম অফ রেফারেন্স। এই ক্ষেত্রে আর ক্যাপের একটা ডিরেকশন ছিল এবং থিটা ক্যাপের একটা ডিরেকশন ছিল, ঠিক আছে। তাহলে দুটো ক্ষেত্রে দুটো আমাদের আর ক্যাপ এবং থিটা ক্যাপের কম্পোনেন্ট আমরা অ্যাক্সিলারেশনের পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার আসি ডিসক্রিপশনে, এটা তো গেল ম্যাথমেটিক্যাল ব্যাপারটা। তাহলে এই আরটা কি, আরটা হচ্ছে সেই একই রকম রেডিয়াল অ্যাক্সিলারেশন। তো আমি বারবারই বলবো, যখনই প্লেন পোলার কোঅর্ডিনেটটা পড়তে হবে মাথায় ঘোরাবে একটা প্লেন আছে আর পোলার আছে, মানে বৃত্তীয় গতির বিষয়টা, ঠিক আছে, এটা মাথায় ঘোরাবে, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। তো রেডিয়াল অ্যাক্সিলারেশন এটা কোন বরাবর, অ্যালং আর ক্যাপ বরাবর,
আছে। এইবার দেখো এই যে আর ক্যাপ বরাবর, আর ক্যাপের অ্যাডভান্সমেন্ট অ্যাকচুয়ালি কোন দিকে, এই ক্যাপে আর ক্যাপ, এই দিকে আর ক্যাপের অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে। তাহলে মানে আর তো বাড়ছে এই দিকে না, তো আর ক্যাপের ডিরেকশনটা এই দিকটা আমাদের। তো এটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন এবং আর ক্যাপ। এইবার এর মধ্যে আমাদের দুটো কম্পোনেন্ট আছে, তাই না? রেডিয়াল কম্পোনেন্টের মধ্যেই দেখো একটা আছে আর ডট, একটা আছে আর থিটা ডট স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর আন্ডারেই আমাদের যে 1 নম্বর পার্টটা সেটা হচ্ছে আর ডটের পার্টটা। তো এইটা কি, এইটা হচ্ছে gives the acceleration due to change in magnitude of r dot. সিম্পল আর ডটটা কি ছিল, সিম্পল আর ডটটা ছিল ভেলোসিটি, আর আর ডট ডট করলে অ্যাক্সেলারেশন চলে আসলো। তাহলে এইটা সিম্পলি আর এর চেঞ্জের জন্য যে অ্যাক্সেলারেশনটা, ঠিক আছে, সেইটা। অ্যান্ড পজিটিভ, এই আর ডটটা এটা পজিটিভ ফিগারটা, ঠিক আছে। কেন? বিইং ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দি সেন্টার। মানে মানে এই কম্পোনেন্টটা পজিটিভ মানে কি, আর ক্যাপের দিকে পজিটিভ, মানে আর ক্যাপ যেদিকে এই আর ডবল ডটটাও আমাদের সেদিকে। তাই বলেছে বিইং অ্যাওয়ে ফ্রম দি সেন্টার, সেন্টার থেকে দূরের দিকে, ঠিক আছে। এইবার 2 নম্বর পয়েন্টটার দিকে দেখা যাক, 2 নম্বর কম্পোনেন্টটা আর থিটা ডটের স্কোয়ার। তাহলে আর থিটা ডট স্কোয়ার এইটা কি, এইটা অ্যাকচুয়ালি আমাদের গিভস দি, দেখো ফিজিক্সটা কোথায়, মানে আমার যখন একটা পার্টিকেল বৃত্তগতিতে মুভ করছে তার অ্যাক্সিলারেশন একটু তো কার্টেসিয়ান ফর্মে ভাবতে গেলে একটু জটিল হয়ে যাবে না। আমরা যখন সেটাকে পোলারে আনবো তখন যে তার মধ্যে থেকে যে মানে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে, কীভাবে তার টোটাল অ্যাক্সিলারেশনটা হচ্ছে পার্টিকেলটার, কারণ শুধু যখন বৃত্তগতিতে ঘুরবে তখন তো রেডিয়াল অ্যাক্সিলারেশন থাকতে পারে না, না। তো আর থিটা স্কয়ার গিভস দি সেন্ট্রিপেটাল or normal acceleration due to change in থিটা। দেখো এখানে চেঞ্জ কার হচ্ছে, থিটা ডট হয়েছে, মানে টাইমের রেসপেক্টে থিটার চেঞ্জ হয়েছে, তাই ডিউ টু চেঞ্জ ইন থিটা। থিটা যেহেতু ঘুরছে, শুধু যদি একটা সোজা পথে চলতো, ঠিক আছে, শুধু যদি সাপোজ সোজা পথে চলছে, তাহলে তার অ্যাক্সিলারেশনটা কি হয়, যদি এক্স অক্ষ বরাবর যায় আমরা d2x/dt2 করি, যদি আর ধরে নিই তাহলে d2r/dt2 করে দেবো, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে আর ডটের গল্পটা হলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এবার যেহেতু ঘুরছে, যখন সেন্টিপিটাল ফোর্সের কনসেপ্ট কখন আসে, বৃত্তিগতির ক্ষেত্রে, সার্কুলার মোশনের ক্ষেত্রে। তো তার মানে কি, সার্কুলার মোশনের ক্ষেত্রে যখন থিটা গল্পটা চলে আসছে, থিটা গল্পটা আসছে বলেই তো সেন্টিপিটাল ফোর্সে তৈরি হচ্ছে, তার মানে চেঞ্জ কার হচ্ছে থিটার, সেই জন্যই আসছে। তো ডিউ টু চেঞ্জ ইন থিটা, ওকে। আর দেখো এই টার্মটা হচ্ছে, এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা নেগেটিভ টার্ম। নেগেটিভ কেন, বিইং ডিরেক্টেড টুয়ার্ড সেন্টার। মজাটা কি পাওয়া গেল? নেগেটিভ কেন, কারণ সেন্টিপিটাল ফোর্স আমাদের কোন দিকে হয়, একটা ছিল সেন্ট্রিফিউগাল, ঠিক অপোজিট ডিরেকশনে অপোজিট ফোর্সের হিসাবে আমাদের সেন্টিপিটাল আসতো, সেন্টিপিটাল আমাদের এই বরাবর ছিল, তাই এটা নেগেটিভ আর ক্যাপের দিকে, এই যে তাই এর আগে নেগেটিভ টার্ম। বোঝা গেল কেন আমরা শুধু ক্যালকুলেশন করব না, আমরা এই হচ্ছে আমরা টার্মগুলো ব্যাখ্যা পেলাম, আমরা কি করে আসলো টার্মগুলো, ঠিক আছে। তো এটাই আমাদের সেই বিখ্যাত সেন্টিপিটাল ফোর্স। আচ্ছা, এই নিয়ে ডিটেল সেন্টিপিটাল ফোর্সের ডিটেল যখন বৃত্তিগতি হবে সেখানে আলোচনা হবে আবার, ওকে। চলো, আচ্ছা, তাহলে এবার সাপোজ যদি থিটাটা আমাদের কনস্ট্যান্ট হয়, ওমেগা হয়, তাহলে আর থিটা ডট স্কোয়ার আমরা লিখতে পারি না আর ওমেগা স্কোয়ার। অ্যাক্সিলারেশনের এই ফর্মটা আমরা দেখেই এসেছি আগে,
সার্কুলার মোশন করতে ছোটোবেলায়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের একটা পার্ট চুকে গেল, এটা কিন্তু আমাদের শুধু রেডিয়াল কম্পোনেন্টটা নিয়ে আলোচনা হলো, এবার থিটা ক্যাপের কম্পোনেন্টে আলোচনা হোক, মানে এ থিটা নিয়ে, ঠিক আছে। তাহলে আজকে সো এ থিটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স, আর এবার কে ট্রান্সভার্স নাম দিয়েছিল, কে ক্রস রেডিয়াল নাম দিয়েছিল সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা ব্যাখ্যা করা যেতেই পারে। অ্যাকচুয়ালি আমি কিছুই ব্যাখ্যা করছি না, আমিও যেটুকু জানছি যেটুকু শিখছি সেটুকুই ব্যাখ্যা করছি, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, আর কিছুই না। ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন অবভিয়াসলি অ্যালং থিটা ক্যাপ। এটারও দুটো পার্ট ছিল, ঠিক আছে, দেখে নিই। এই যে একটা পার্ট আর থিটা ডট, একটা 2r ডট থিটা ডট, সরি এটা ডবল ডট। আচ্ছা, তাহলে এটারও এক নম্বর যেটা আর থিটা ডবল ডট, ঠিক আছে, এইটাকে আমরা নাম দেব অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। দেখো এখানে চেঞ্জ শুধু কিন্তু থিটা ডটেরই হয়েছে, মানে থিটা বরাবর যে ভেলোসিটি তারই হয়েছে, ডবল ডট হয়ে গেছে। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ডিউ টু চেঞ্জ ইন থিটা ডট, ঠিক আছে। 2 নম্বর যেটা পার্ট ছিল 2r ডট থিটা ডট, এইটা কেন আসে, এইটা অ্যারাইজেস বাই যে, এখানে দেখো এখানে আবার দেখছি আর ডটেরও চেঞ্জ হয়েছে, থিটা ডটেরও চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সরি আর ডটেরও থিটা ডটের দুটোরই চেঞ্জ হয়েছে টাইমের রেসপেক্টে। তো অ্যারাইজেস বাই দি ওয়ে অফ, কারণ এই পার্টটা তার মানে একটা জিনিস বোঝা গেল, যখন সার্কুলার মোশনে একটা কিছু ঘুরছে তখন থিটাটাও চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে মানে আর ক্যাপের মানে আর এর যে ডিরেকশন তারও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার অ্যাজ এ হোল অ্যাজ এ ভেক্টর ডিরেকশন চেঞ্জ হলে তো মানে আরও চেঞ্জ হচ্ছে না, আমি যদি মডুলাসটা বাদ দিই। তো এটা অ্যারাইজেস বাই দি ওয়েভ অফ interaction of linear and angular velocities, তাই না, এটা লিনিয়ার ভেলোসিটি, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। এইটা আমরা কি জানি, এই জিনিসটাকে ইন্টারাকশন যখন লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, এইখান থেকে আমাদের কনসেপশন আসে, কি লিখছি বলো তো, কোরিওলিস অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আবর্ত গতির ক্ষেত্রে বা বৃত্তীয় গতির ক্ষেত্রে কোরিওলিস ফোর্স ছোটবেলায় একটু পড়েছিলাম, এই নিয়ে আমরা আবর্ত গতি চ্যাপ্টারে ডিটেলে আলোচনা হবে, অথবা আর দুটো ক্লাস পরেই আমরা এখানেই আলোচনা করব। তো এই কনসেপশনটা যখন আমাদের লিনিয়ার আর অ্যাঙ্গুলার ভেলোসিটিসের ইন্টারাকশন হয় একসঙ্গে, দুটোই একসঙ্গে আমাদের কাজ করে, তখন আমাদের উৎপন্ন হয় কোরিওলিস ফোর্স, সেখান থেকেই এই কনসেপশনটা কোরিওলিস অ্যাক্সিলারেশনটা আসে, ঠিক আছে। তো এইটুকুই যে আমরা দেখলাম প্লেন পোলার কোঅর্ডিনেটে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন দেখতে কেমন হয়, এবং এটা একটুখানি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা শুধু এখানে ক্যালকুলেশন করছি না, কেন আমরা করছি, যে প্লেন পোলার কোঅর্ডিনেটটা কেন নিই, বা স্ফেরিক্যাল পোলারই অবভিয়াসলি কেন নিই, ঠিক আছে। কারণ বিভিন্ন সিস্টেমকে, সিস্টেমের শেপ হোক, তার বিভিন্ন কোথায় আছে সিস্টেমটা, তার উপরে তো আমাদের সেই কোন লাঠি চুজ করবো বা কোন ফ্রেম অফ রেফারেন্স নেবো প্রয়োজন হয়, সেই জন্যই বিভিন্ন পোলার বিভিন্ন মানে ফ্রেম অফ রেফারেন্সে এই ফিজিক্সের এই যে ভেলোসিটি হোক, এরিয়া হোক, আমাদের ভলিউম হোক, অ্যাক্সিলারেশন হোক, এই ফিজিক্যাল প্রপার্টিসগুলোকে একটা ফিগার, একটা রূপ দেওয়া, যাতে আমাদের ব্যাখ্যা করতে সুবিধা হয় বিষয়গুলো, ঠিক আছে। কারণ যখন আমি একটা সিস্টেম অফ পার্টিকেলসের মধ্যে যাব, মানে পার্টিকেলসের অনেক কিছু প্রপার্টিস নিয়ে ব্যাখ্যা করব, তখন তো ওরকম আলাদা আলাদা করে এই পার্টিকেলের জন্য বের করলাম, বের করে যোগ বিয়োগ এইসব তো করা সম্ভব না, আমাদের অ্যাজ এ হোল নিতে হবে। তো সিস্টেমটার আমাদের ফিগারটা মানে সিস্টেমটার আকার হোক, আয়তন হোক, সেগুলো দেখতে হবে। তো সেখানে আমাদের কোন ফ্রেম অফ রেফারেন্স দিলে সুবিধা হবে সেই হিসাবে তখন সেটা অ্যাপ্লাই করে দেবো। তো এটাই আমাদের সেই ফিজিক্যাল ব্যাখ্যাটা, যে আমরা কেন এটা করব, ঠিক আছে। তো চলো পরের ক্লাসে আমরা আর দুটো নেক্সট ক্লাসে হয়তো আমরা স্ফেরিক্যাল পোলারের ক্ষেত্রে এটা শেষ করে দেবো, তারপর আমরা যেটা বললাম কোরিওলিস ফোর্স হোক,
ক্লাসিক্যাল মেকানিক্সের ওই জিনিসগুলো আরও ব্যাখ্যা করবো। চলো তাহলে আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ।